রেজাউল করিম রনি, আমি আপনার কাছে শুনতে চাই, কারণ এই বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলি এটা স্পষ্ট হওয়া দরকার, আমাদের সবার জন্য স্পষ্ট হওয়া দরকার। কিন্তু স্পষ্ট হতে গেলে আমরা কিন্তু বারবার বিভিন্ন রকম মন্তব্য শুনতে পাই। তো সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে আসলে সাধারণ মানুষ কতটুকু বুঝতে পারছে কি হতে যাচ্ছে বা কি? জি, আজকে যেটা নিয়ে আমাদের এখানে আলোচনা হচ্ছে, দেখেন রাজনৈতিক জোট। দেখেন আমাদের একটা জিনিস মনে রাখা দরকার আলোচনা শুরুতেই, অতীতে কিন্তু এই ধরনের জোট করে সুবিধা পাওয়ার চেয়ে অনেকের কিন্তু রাজনীতি নাই হয়ে গেছে। হ্যাঁ, অনেকের কিন্তু আপনার ধরেন যে ভিক্ষা করা থালিও নাই আজকে। সে দলগুলোর আমরা জানি তাদের আজকে কি অবস্থা। তারা আজকে রাজনীতি করার অধিকার চাচ্ছে। তারা নিজেদেরকে বলতেছে না আমরা তো আসলে ফ্যাসিস্টের দোষণ না। তাদের সাথে অনেকে টকশোতে বসতে রাজি হচ্ছে না। তো ফলে জোট করাটা সবসময় যে আপনার ক্ষমতার জন্য সুবিধাজনক হয় বা আপনার রাজনীতির জন্য সুবিধাজনক হয় তা না, অনেক সময় এটা আত্মঘাতীয় হয়। এই ক্ষেত্রে আপনার জোট করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যেটা চিন্তা করা দরকার সেটা হলো তো সে ক্ষমতাকে প্রাধান্য দিচ্ছে না তার রাজনীতি টিকায় রাখার ব্যাপারটাকে সে গুরুত্ব দিচ্ছে। যদি তার রাজনীতিও টিকে থাকে এবং ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে যদি সুবিধা হয়, দুইটার ক্ষেত্রে সে একটা জোটের কৌশল নিতে পারে। কিন্তু তার রাজনীতিকে ধ্বংস করে বা রাজনীতি ক্ষতিগ্রস্ত করে সে যদি ক্ষমতামুখী আচরণ করে, তাহলে কিন্তু উদাহরণ আপনার এই 5 তারিখের আগে অনেকগুলো দলের ব্যাপারে আছে, যার কয়েকজন মুরব্বী এখন জেলেও আছে। তো ফলে এখন এই কনটেক্সটে 5 তারিখের পরে এখন দেখা যাচ্ছে দেখেন জামাত একটা আলাদা করে জোট করবে। সেই জোটের প্রধান সমস্যা হলো এই ইসলামী জোট ক্ষমতায় যদি আসে তারা শরিয়া কায়েম করবে কি না, এই ব্যাপারে জনগণকে নিশ্চয়তা দিতে হবে। এখন এখানে কারণ আপনি ধরেন বাংলাদেশে এখানে তো আরো অনেকগুলো পার্টি আছে যারা লিবারাল ডেমোক্রেটিক পলিটিক্স করে বা ধরেন গণতন্ত্রের কথা বলে, মধ্যপন্থার কথা বলে। তো এই প্রথম ইসলামী দলগুলোর যে এক হইতে হইল, সেটা তো যদি তারা যদি মনে করে যে তারাও একটা ধরেন সংসদীয় গণতান্ত্রিক রাজনীতি করবে, সেটার ব্যাপারে মনে হয় না মানুষ খুব একটা ইসলামিস্টদের উপর ভরসা করবে। মানুষ ইসলামিস্টদের উপর ভরসা করবে ইসলাম কায়েমের জন্য তারা কি প্রস্তাব দিচ্ছে সেই ব্যাপারে। কারণ আপনি গণতন্ত্র কায়েমের জন্য তার ইসলামী শক্তির দরকার নেই। গণতন্ত্র কায়েমের জন্য অনেক গণতান্ত্রিক দল আছে, সেগুলো জনগণ বেছে নিতে পারে। ফলে গণতন্ত্র কায়েমের জন্য মানে ইসলামী দলগুলোর প্রাধান্য পাওয়ার কোনো কথা, বা মানুষের আবেগ যদি কাজ করে, ধরেন জামাত ইসলাম হোক বা অন্য ইসলামী দলগুলোর জন্য হোক, সেটা কিন্তু ইসলামের কারণে কাজ করে। তো সেক্ষেত্রে তাদের জন্য একটা বড় ক্রাইসিস হলো এই মডার্ন গ্লোবাল ন্যাশন স্টেটের কনটেক্সটে তারা রাষ্ট্রে শরিয়া কায়েম করবে কিনা এই বিষয়টা পরিষ্কার করে। এটা জনগণকে পরিষ্কার না করলেও হবে, জনগণকে তারা পরিষ্কার করতেছে না। জনগণকে সকালে বলতেছে শরিয়ার কথা, বিকালে বলতেছে গণতন্ত্রের কথা, সেটা সমস্যা নেই, সেটা বলুক, কিন্তু এটা পরিষ্কার করতে হবে তার গ্লোবাল পার্টনারদের কাছে। গ্লোবাল পার্টনারদের কাছে আমরা যতটুকু জানি এখনো পর্যন্ত, আপনি ইন্ডিয়ার যে ইন্টারভিউটা সেখানেও আপনি জানেন যে শরিয়ার প্রসঙ্গ কিভাবে এসেছে সেটাও কিন্তু আমরা শুনেছি জামাতের আমিরের কাছে। ইন্ডিয়াকে একরকম জবাব দিবে, জার্মানিকে আরেক রকম জবাব দিবে, আমেরিকাকে আরেক রকম জবাব দিবে, এটাতে হবে না। চালাকি সব জায়গায় চলে না। হ্যাঁ, এটার একটা লিমিটেশনস আছে। তো ফলে এই প্রবলেমটা তাদের সলভ করতে হবে, এক নাম্বার। 2 নাম্বার হলো এখানে ইসলামী রাজনীতির জন্য সবচেয়ে বড় হুমকি হিসাবে হাজির হয়েছে জামাত ইসলাম। জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, এখানে অন্য কারো আর ইসলামী রাজনীতি করার কোনো সুযোগ থাকবে না। এটা অন্যান্য ইসলামী স্কুল অফ থটের লোক যারা, তারা খুব ভালো মতোই জানে। ফলে এখানে আপনার মানে জামাত ইসলাম তো কোনো ইসলামী রাজনীতি করে না, তারা যেটা করে মুসলিম সেন্টিমেন্টের রাজনীতি করে। এটা একটা আল্ট্রা ফ্যাসিস্ট সংগঠন। আমরা এই 15 মাসের অভিজ্ঞতায় যদি এইটা একটা ইসলামী শক্তি আমরা মনে করি, ডেঞ্জারাস ক্ষতি হয়ে যাবে ইসলামী রাজনীতিরও গণতান্ত্রিক রাজনীতিরও। ফলে এটা চ্যালেঞ্জ জামাত ইসলাম শুধু নিজের জন্য চ্যালেঞ্জ আকারে হাজির হয়নি, এখানে বাংলাদেশের আপনার গণতান্ত্রিক স্পেস এবং ইসলামী রাজনীতি, ইসলামী যদি আপনি মিন করে মানে টোটাল কনসেপ্ট অর্থে, দুইটার জন্যই থ্রেট আকারে হাজির হয়েছে। কারণ হলো আপনাদের রিলাই করা যায়নি এই ফোর্সটাকে, আপনি বিশ্বাস করতে পারতেছেন না সে কি করবে। সে তো ক্ষমতার জন্য সে এক্সট্রা পপুলিজম করতেছে, যে পপুলিজম থেকে ফ্যাসিবাদের দূরত্ব হলো জাস্ট ক্ষমতায় যাওয়া পর্যন্ত। ক্ষমতায় গেলে সে ফ্যাসিস্ট হবে। এই জন্য আমি শুরুর দিন থেকে এই পুরো সময়টাকে আমি লেট ফ্যাসিজম বলছিলাম। তো এইটা এখন ওকে ফাইন, তাহলে জামাত তার মতো করে একটা আলাদা জোট করলো, এবং এই যে ইসলামী দল, ইসলামী আলাদা ভোট ব্যাংক লাগবে, এবং ইসলামী এই যে আলাদা ভোট ব্যাংক, এটা কি ইসলামের স্বার্থে নাকি গণতন্ত্রের স্বার্থে না ক্ষমতার স্বার্থে, এটা তো পরিষ্কার হইতে হবে। ফলে এই ইসলামী আলাদা ভোট ব্যাংকের সাথে ইসলামকে এম্পাওয়ার করার বা শরিয়া শাসনের কোনো সম্পর্ক নাই, এই ব্যাপারে আমি নিশ্চিত, পরিষ্কার। কারণ এই কাঠামোর মধ্যে আপনি কি সুদভিত্তিক অর্থ কাঠামোর বাইরে বের হবেন? এই প্রস্তাবনা তো আপনার লাগবে। 1 নাম্বার, সুদ হারাম। আপনি যত বড় ইসলামী মাওলানাই হন, আপনি যত বড় পীরে কামেল হন, আপনি তো বলতে পারবেন না যে আমি এই সুদভিত্তিক কাঠামোর মধ্যেই তোমাকে ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখাচ্ছি। হবে না, আমরা মানবো না। মুসলমান হিসেবে আমরা ঈমান বিক্রি করবো না, এটা করতে পারবো না, আপনি যত বড় মাওলানাই হন।
তো এইটা গেল একটা। আর অন্যদিকে বিএনপির ক্ষেত্রে জোট যেটা দেখেন, বিএনপি কিন্তু জোটের রাজনীতি করতেছে না। বিএনপি এখনো পর্যন্ত আমি যেটা জানি একটা ভোটাধিকার প্রতিষ্ঠার রাজনীতি করতেছে, এবং সেক্ষেত্রে তার জোট সঙ্গীরা পুরানো আন্দোলনের সঙ্গীগুলোই রয়ে গেছে, নতুন করে খুব একটা যুক্ত হচ্ছে না, নতুন করে বিযুক্ত হচ্ছে। জামাতও কিন্তু বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিল, মানে তার মতো করে ছিল, জোটের বাইরে কিন্তু একই সাথে কর্মসূচি দিত। ধরেন বিএনপি একটা কর্মসূচি নিয়ে হয়তো পল্টনের দিকে নামছে, সে হয়তো বাইতুল মোকাররমের দিকে নামলো, একই সাথে নাম, যদিও আপনার মানে জোটের ভিতরে না, কিন্তু যুগপৎ আন্দোলনে যে যার মতো করে সবাই ছিল। সেক্ষেত্রে ধরেন এখন মানে আনন্যাচারাল ফেনোমেনা যেটা হলো যে জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য ফাইট করতেছে, অন্তত বিরোধী দল হইলেও খুশি হবে, কিন্তু এটাও হবে ডেঞ্জার। জামাত ইসলাম এখানে ডক্টর জাহিদুর রহমান একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, জামাত ইসলামের দরকার একটা সেন্ট্রিস্ট ফেস। সেই জায়গা থেকে সেন্ট্রিস্ট যে পলিটিক্সের কথা যারা বলেছে তাদেরকে কাছে টানার জন্য তারা বিভিন্ন কৌশল বা বিভিন্নভাবে অফার দিতে পারে। জামাত ইসলাম থেকে হিন্দু একজনকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে জামাত ইসলামী তো তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে, কিন্তু দলে কোনো পদ দিতে পারবে কিনা, বা জামাত ইসলামের নীতি নির্ধারণের জায়গায় জামাত ইসলাম আরএসএস এর পিছনে আছে, মানে বিজেপির চেয়ে পিছনে আছে, ভারতের যে হিন্দুত্ববাদী। ভারতে কিন্তু অনেক মুসলমান বিজেপির গুরুত্বপূর্ণ পদে আছে। হ্যাঁ, আপনি যে আকবর একজন একসময় বিখ্যাত সাংবাদিক ছিল, অনেক গুরুত্বপূর্ণ লেখালেখি করছে, বইটই আছে তার, সে কিন্তু বিজেপির গুরুত্বপূর্ণ নেতা, অনেক মুসলমান বিজেপির গুরুত্বপূর্ণ নেতা। ফলে এখানে জামাত বিজেপির চেয়ে পিছায় আছে। হিন্দু এই যে ভদ্রলোক কৃষ্ণ নন্দী, ওনাকে কিন্তু আপনার ওনার দলে কি পদ আমি জানি না, এবং পদ দেওয়ার প্রভিশন জামাতের, তাহলে জামাতের যে গঠনতন্ত্র এখনো পর্যন্ত, তাতে করে অন্য ধর্মাবলম্বীদের আপনার পদভুক্ত হওয়ার সুযোগ কিন্তু নাই। সেটা হয়তো তারা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে হয়তো তারা করতে হবে, কিন্তু প্রবলেম সেটা না। প্রবলেমটা হলো ফলে জোটের রাজনীতির ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে আমরা এখানে অন্য দুইজন আলোচনা করে ফেলছেন আমার কন্টেক্সটগুলো, আমি যে জায়গা থেকে আলোচনাটা করতে চাই সেটা হলো যে এটাতে রাজনীতি আপনার নাই হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়, সেই উদাহরণটা যে ইমিডিয়েট আছে এটা মনে রাখা। আরেকটা হলো যে এখন এনসিপি কে নিয়ে এক ধরনের বার্গেনিং চলতেছে, দর কষাকষি চলতেছে। সেক্ষেত্রে এনসিপি ঘোষণা দিচ্ছে যে তারা বিএনপি, প্রথমে তো জামাত মনে করছিল যে এটা তাহলে বিএনপির সাথে যাচ্ছে, বা বিএনপি মনে করছিল জামাতের সাথে যাচ্ছে, তো পরে তারা বললো যে না, তারা কোনো বড় দল তাদের সাথেও যাবে না, আলট্রা ফ্যাসিস্ট গণহত্যাকারী সংগঠন হিসেবে যাদের দায় আছে তাদের সাথেও যাবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি ঘোষণাই দিছে যে আবার হাসিনার বিচারের সাথে সাথে জামাতেরও নাকি বিচার হইতে হবে। তো যাই হোক, পাটোয়ারি তো অনেক সময় অনেক কথা বলে, তো সেটা না বলি, কিন্তু তো কথা হলো তারা তারা জামাতের সাথে যাচ্ছে না এই ব্যাপারে নিশ্চিত, তাহলে না গিয়ে এনসিপি কে তারা জোট করলে অন্যায় হবে, অন্যায় হবে না, কিন্তু জোটটা হইতে পারে রাজনৈতিক দলগুলোর সাথে, রাজনৈতিক দলগুলো। কিন্তু সমস্যা হইলো, যে কথা বলার জন্য এত সময় নিচ্ছি, সেটা হলো এখানে তো সব রাজনৈতিক দল না, অনেক তো প্রক্সি দল আছে, অনেক তো ছদ্ম দল আছে। ফলে আপনি যদি একটা ছদ্ম প্রক্সি দলের সাথে বা প্রক্সি দলের নেতৃত্বে জোটে যান, আপনি অভ্যুত্থানের শক্তি, বা আপনি বড় দল, বা আপনি খুবই মতাদর্শিকভাবে, হ্যাঁ, আপনার গণতান্ত্রিকভাবে শরিয়া কায়েমের দল, ফলে এই ধরনের প্রক্সি সংগঠন যেগুলো খোলা হয়েছে নানা রকম গোষ্ঠীর স্বার্থ বাস্তবায়ন করার জন্য, ডিপ স্টেটের আপনার সুবিধাগুলো রাজনৈতিক দল হিসেবে আদায় করার জন্য যারা অ্যাক্টিভ আছে, দুই চারজন ব্যক্তি যাদের সংগঠন, যেটা অর্থে গণসংগঠন করার চেষ্টাও তারা করে না। ফলে এই ধরনের সংগঠনগুলো যখন রাজনীতিতে ধরেন নির্ধারক ভূমিকা চলে আসবে, এবং এনসিপি যদি কোনো না কোনো ভাবে এদের খপ্পরে পড়ে, তাহলে তাদের রাজনীতি নাই হয়ে যাবে সিম্পলি। কিন্তু তারা যদি আলাদা মতো থাকে, বা তাদের নেতৃত্বে তারা যদি রাজনৈতিক দলগুলোর সাথে জোট করে, সেটা যত ছোট দলই হোক, রাজনীতি আছে, প্রক্সি সংগঠন না, এজেন্সি দ্বারা তৈরি সংগঠন না, বা গুপ্ত সাধু ভণ্ডদের দ্বারা তৈরি সংগঠন না, হ্যাঁ, তো এরকম সংগঠনের বাইরে থেকে যদি তারা রাজনৈতিক দলগুলো, সেটা হোক যত ছোট হোক, তাদের একটা ইউনিয়নের সমান আপনার জনবল, তাহলে রাজনীতি সার্ভাইভ করবে। ফলে জোট বনাম ক্ষমতা, ভোট মাঝখানে তাহলে গুরুত্বপূর্ণ হইলো আপনি ক্ষমতার দিকে যাবেন নাকি ভোটের সুবিধার দিকে যাবেন, নাকি আপনি রাজনীতি রক্ষা করবেন। এই চ্যালেঞ্জগুলো রাজনৈতিক দলের সামনে হাজির হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে।